ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকে জেনে থাকবেন যে প্রাথমিকের ক্ষেত্রে যে 32,000 চাকরি বাতিল মামলা, তা কিন্তু দিনক্ষণ ধার্য হয়েছে মহামান্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চে। আগামী 7ই মে বেলা 2টোর সময় এই মামলার শুনানি হবে। তবে এই দিনই অর্থাৎ এই 7 তারিখেই কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা পাওয়া যাবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি চাইছে। তারা চাইছে এন্টায়ার বিষয়টা কভার আপ করার চেষ্টা করছে, এক্সপোজ করার চেষ্টা করবে, নাকি কভার আপ করার চেষ্টা করবে। কারণ এক্সপোজ করলে যদি নতজানু হয়ে গোটা বিষয়টা সামনে তারা তুলে ধরেন, তাহলে কিন্তু এই প্যানেলে থাকা বহু সংখ্যক যোগ্য প্রার্থীর চাকরি বাঁচানো সম্ভব হবে। আদারওয়াইজ যদি এসএসসির মতন কভার আপ করার চেষ্টা হয়, তাহলে কিন্তু একের পর এক অভিঘাত কিন্তু হাইকোর্টের তরফ থেকে আসবে এবং যে বিচারপতি দ্বয়ের কাছে মামলা রয়েছে তারাও কিন্তু শক্ত হাতে নেবেন গোটা বিষয়টা। তার কারণ রাতের অন্ধকারে এসএমএস এর ভিত্তিতে নিয়োগ হয়েছে। কি হয়েছে প্রত্যেকে আপনারা জানেন। আমি জাস্ট 7-8টা পয়েন্ট আপনাদের তুলে ধরবো, যাতে করে গোটা বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে গোটা 32,000 সিঙ্গেল বেঞ্চের অর্ডার কিন্তু আপাতত চাকরি বাতিল হয়ে রয়েছে, সেটার উপর স্টে আছে সাময়িক, কিন্তু এই স্টে কিন্তু এবার উঠবে। অর্থাৎ এরপরে কিন্তু এই বেঞ্চে কিন্তু মূল জিনিসটা হয়ে যাবে। কারণ সুপ্রিম কোর্টে এখান থেকে যে অর্ডারটা আসবে, সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার অল্টারেশনে করার জায়গা নেই। কারণ শিক্ষামন্ত্রী জেলে, এর যে সভাপতি তিনি জেল খেটে এসেছেন, এবং এর যে প্রোগ্রামিং অফিসার বা যারা প্যানেল তৈরি করেছে, ওয়েমার্সিট রেভলিউশন করেছে, সমস্তরাই কিন্তু জেল খেটেছে। জীবিত মালিক সেও জেলে। তো সেই জায়গা থেকে কিন্তু এন্টার বিষয়টা কিন্তু এত মানে একদম কি বলবো, একদম সাধারণভাবে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার ভুল করে এসএসসির মতন, বা রাজ্য সরকার যদি ভুল করে, কিশোর দত্ত স্যার তিনি নিজে ছিলেন সিঙ্গেল বেঞ্চে, তিনি অনেকগুলো বিষয় চেষ্টা করেছিলেন, সেখানে মেটানো কিন্তু যে মেটেনি। তো এটাকে সিরিয়াসলি এটাকে নিতে হবে। একটুও যদি কোনো রকম ভুলচুক হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা, যে সমস্ত আইনজীবীরা যারা দাঁড়াচ্ছেন এই মামলার ক্ষেত্রে, তারা প্রত্যেক কিন্তু স্কুল সার্ভিসের মামলায় কিন্তু জয়ী হয়ে এসেছেন। অর্থাৎ তারা যেটা চেয়েছেন সেটা পেয়েছেন। এই 32 মামলায় কি অ্যালিগেশনগুলো আছে যদি ছোট করেও বলা হয়, অ্যালিগেশনের শেষ নেই। সিলেকশন কমিটি ফরমেশন হয়নি, যেখানে এই সিলেকশন কমিটিতে পরিষ্কার বলা আছে ডিপিএসসি থেকে প্রতিনিধিরা থাকবেন, প্রেসিডেন্ট থাকবেন, বোর্ডের সেক্রেটারি থাকবেন বোর্ডের, তার সাথে সাথে এসসি এসটি কমিশনের, অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যে কমিশন আছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট, সেখান থেকে প্রতিনিধিরা থাকবে। যে সিলেকশন কমিটি সেট আপই হয়নি সেই সময়, সেখানে এদের তো থাকার প্রশ্নই নেই। ডিএমএ রিপ্রেজেন্টেটিভ থাকবে, একাধিক ডিপিএসসি প্রতিনিধি থাকবে। তো এইগুলো মিলেমিশে একটা সিলেকশন কমিটি, যারাই সিলেক্ট করবে গোটা বিষয়টা, সেটার অল্টারেশন করা হচ্ছে এস রয় বাসু অ্যান্ড কোম্পানি, একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তাদেরকে দিয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা করানো হয়েছে, যেটা টোটালি ইললিগাল। এরকমভাবে হতে পারে না যে একটা কি বলবো, একটা সংস্থা, যে সংস্থা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা তাদের গোটা বিষয়টি নিষেধ করবে। এই বিষয়গুলো উঠবেই, সিলেকশন কমিশনের প্রসঙ্গে আসবে। আপনারা যেটা জানেন না আমি বলে দিই, এই সিলেকশন কমিটিতেই যেটা একটা টাইমে সেট আপ হয়ে বিভিন্ন অ্যাডহক কমিটি বলা যায়, সিলেকশন কমিটি না। জাস্টিস গাঙ্গুলি যখন মামলা শুনানি চলাকালীন তিনি বলে পারেন যে রেজুলেশন যেটা হয়েছিল না, তার একটা কপি নিয়ে আসতে। প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা কাগজে সেই সমস্ত সাইন ফাইন নিয়ে জমা দিয়ে দেয়। জাস্টিস গাঙ্গুলি ধরে বলেছিলেন এই কাগজটা হতে পারে না, 7-8 বছর পুরনো। তিনি সেটাকে রিফিউজ করে দেন এবং প্রত্যেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জেরা পর্যন্ত করেছেন এবং তারা অনেক কিছু জানিয়েছেন, সেগুলো কিন্তু রেকর্ডে আছে। যাক, সেটা এই মামলার সাথে আসবে কিনা সেটা পরের ব্যাপার। তো সিলেকশন কমিটি ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা ফাউন্ডই হয়নি অ্যাজ পার রুলস। তো রুলস ব্রেক করছে রুলস, তো সেটা তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন করলো, কার দৌলতে করে, প্রত্যেকেই সব কিছু জানেন, এটা আমি যাচ্ছি না। তো এটা কিন্তু আর্গুমেন্টে উঠে আসবে। রুল 85 মোতাবেক প্যানেল তৈরি হয়নি, রুল 85 মোতাবেক তৈরি হয়নি প্যানেল, এবং যে প্যানেল তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, তার কোনো সারবত্তা নেই। ভুয়ো প্যানেল, প্যানেল, ভাওতাবাজি প্যানেল, বায়াসড প্যানেল। এই প্যানেল যেটা তৈরি হচ্ছে সেটা একটা মেরিট লিস্ট, তাও মেরিট লিস্ট বলে না, কারণ মেরিটের ছেলেমেয়েগুলো বাইরে থেকে গেছে। তো এটা মেরিট লিস্টও না, প্যানেলও না, কিচ্ছু না, নাথিং। সেই জিনিস তৈরি হচ্ছে, এবং এটা তো আমি বলে দিচ্ছি আজকে, ক্যান 9 অ্যাটাচমেন্ট রয়েছে প্যানেলের, যান খুঁজে দেখুন, ওখানে বেশ কিছু জেলার প্যানেল রয়েছে এবং এই প্যানেল রেকর্ডে চলে এসছে। জাস্টিস সৌমেন সেন সেগুলোকে বলেছিলেন একটা টাইমে, এইটা নিয়ে কথা, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। ক্যান 9-এর মধ্যে সমস্ত প্যানেলগুলো অ্যাটাচ করেছে, তরুণজ্যোতিও নিজে করেছেন এগুলো। তো ওই প্যানেলে সমস্ত কিছু আছে, ওর একটা যে কোনো প্যানেল খুললেই গোটা বিষয়টা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যে আনরিজার্ভ সিট,
যেখানে সবাই অ্যাজ পার মেরিটের ভিত্তিতে আসতে পারে, সেখানে শুধুমাত্র সেই আনরিজার্ভ সিটে শুধুমাত্র একটা কমিউনাল রিজার্ভেশন সেখানে করেছে। এটা হতে পারে একটা প্যানেলে, 8 বছর তো এই প্যানেল এক্সিস্ট করছে কি, সেটা সবথেকে বড় ব্যাপার। রিজার্ভেশন রুল মানেই নি, 20 পেয়ে বাদ চলে গেছে, 10 পেয়ে চাকরি করছে, 19 পেয়ে বাদ চলে গেছে, 11 পেয়ে চাকরি করছে, প্রচুর আছে। কোন ক্যানে আছে তাও বলেছি, ক্যান 44, ক্যান 45 এগুলোতে আছে। এর আইনজীবী কি, আমি এখন এটা ডিসক্লোজ করছি না। তো এই যে আইনজীবী যিনি যা বক্তব্য রাখবেন, তাকে আমরা মিডিয়াতে সরাসরি দেখেন, ফিরদৌসবাবু নয়, আর এক অ্যাডভোকেটের কথা বলছি, তিনি জাস্ট তার কাছে যে এভিডেন্সগুলো তিনি ক্যান 44, 45-এ তিনি তুলে ধরেছেন, অকল্পনীয়। রিজার্ভেশন পয়েন্ট মানা হয়নি, ঢোকানো হয়নি, এমআরসি ক্যান্ডিডেটটা ফেলে রেখে আছে নিজের ক্যাটাগরিতে, মালদায় অনুপমা ম্যাডাম নিজের মানে যে টোটাল 960 জন এন্টার নন ট্রেন প্যানেলে অনুপমা ম্যাডাম তিনি এসসিতে হায়েস্ট র্যাঙ্ক হোল্ডার, তাকে এসসিতে রেখে দিয়েছে, আনরিজার্ভডের মধ্যে আনেনি, যেখানে সবার ঢোকা উচিত ছিল আনরিজার্ভ বা জেনারেলের মধ্যে। কোনো কিছু মানেনি, 100% রোস্টার মানেনি। এক তুলো ধরে এই 7 তারিখে যদি পর্ষদ স্বীকার না করে, ও ঠিক কোনো না কোনো ক্যান থেকে বেরিয়েছে। 100% রোস্টার যেটা রিক্রুটমেন্ট করতে গেলে লাগে, সেগুলোকে মানেনি। এক্সপায়ারি প্যানেলে নিয়োগ দিয়েছে, প্যানেল এক্সপায়ারি করে যাওয়ার পরে রাতের অন্ধকারে SMS-এর ভিত্তিতে নিয়োগ হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে তলে তলে চার্ট গেছে, লিস্ট গেছে, কোথায় এসটা বাসু কোম্পানিতে, সেখান থেকে তারা প্যানেল ভুক্ত করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। প্যানেলের কোনো মা বাবা নেই এখানে, কারে কোথায় কীভাবে ঢোকাতে হয় কোনো ধারণাই ছিল না এই কোম্পানির কাছে। ইন্টারভিউ আপটুডেট টেস্ট, এটা তো তঞ্জিতবাবু অলরেডি বলে দিয়েছেন, বা অর্ডার কপিতে জাস্টিস গাঙ্গুলি বলে দিয়েছেন যে যারা ইন্টারভিউ নিয়েছেন তারা এসে বলছেন ইন্টারভিউ হয়নি অধিকাংশ ক্ষেত্রে। এটাকে এত সহজে খণ্ডানো যাবে? ধরবাবু কী করে করলেন, মানে কী করে বলবেন এখানে, কী আর্গুমেন্ট করবেন? যে পরীক্ষাটাই হয়নি সেটার উপর নাম্বার 5-এ 5, হ্যাঁ, বিলো মার্কস, স্পাইরাল ব্যান্ডিং আসবে, তো কত তো আসবে, ভয় তো এটা ধরবে। ওভারসিট, 6টা জেলা ওভারসিট নিয়োগ করলে সে রিক্রুটমেন্ট বাতিল হতে পারে, কখনোই করা যায় না ওভারসিটি নিয়োগ। এইরকম হাজার টাইপের এলিগেশন, প্যারা টিচার ফ্র্যাকশনে নাম্বার, কী করে করবেন বলুন বাছাই? টেট ফেল করে চাকরি। এবার অনেকে বলছেন যে আমাদের শুরুর দিকের প্যানেলে কিছু হয়নি, পিছনের দিকের প্যানেলে কিছু গরমিল হলে হতে পারে। আরে বাবা, গোটাটা একটা অংশ, নৌকোর ওপাশে ফুটো থাক, এপাশে ফুটো থাক, ফুটো হয়েছে জল ঢুকবে, নৌকোটাই ডুববে, আগে পরে বলে কোনো কথা হয় না। আপনি ওইখানে উঁচুতে আছেন, ভাবছেন যে এপাশে ফুটো হচ্ছে আমার কি দোষ, সেটা হয় না। এন্টার প্যানেল পুরো একদম খাদে দাঁড়িয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার থেকে শুরু করে সবাই যদি একত্রিত হয়ে গোটা প্যানেল, আমি একদম পরিষ্কার বলছি, যে রাস্তায় যোগ্য অযোগ্য ভেদাভেদ করা সম্ভব সেটা হচ্ছে এই প্যানেল পাবলিশ করতে হবে, এবং যে কোনো একটা কমিটি সেট আপ করে সেই কমিটিকে দিয়ে এই প্যানেলে কি আছে, প্যানেলে কি সঠিক না বেঠিক, সেই কমিটিকে দিই। যেমন ওখানে বাক কমিটি করেও ঠেকনা দেওয়া যায়নি, তবু আমি বলবো এই প্যানেল বাঁচাতে গেলে একটা কমিটি সেট আপ করে ইমিডিয়েট ডিভিশন বেঞ্চের, আর সেক্ষেত্রে যদি এই প্রপোজালটা রাখা যায় ডিভিশন বেঞ্চে, যে একটা কমিটি সেট আপ করে একবার একটু দেখা হোক এই প্যানেলটা, যে যথাযথ হয়েছে কি হয়নি, 100% রোস্টার মেনে হয়েছে কি হয়নি, রিজার্ভেশন রুল মেনে হয়েছে কি হয়নি। যদি তারা একটা রিপোর্ট সাবমিট করে, দেন যদি ইরেগুলারিটি থাকে, যেগুলো আমরা বলছি সেগুলো যদি হয়, তাহলে নিশ্চয়ই রিপ্যানেল করুক, তাতেও যোগ্যরা প্রায় 20,000 যোগ্য বেঁচে যাবে এখান থেকে। আর যদি মনে হয় যে প্যানেলটা একেবারেই এগুলো করবে না, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ সবাইকে বাঁচানোর চেষ্টা করবে, যেটা এসএসসি থেকে এখনও করে যাচ্ছে, সবাইকে মরলে সবাইকে নিয়ে মরবো, বাঁচলে সবাইকে নিয়ে বাঁচবো, এই ধারণাতে গেলেই ফাঁসবে। এসএসসিতে যেমন 26,000টা গেছে, এখানেও কিন্তু যাবে, তার কারণ কোনো জায়গা নেই। সরকার তো চাইছেই না, যোগ্য আলাদা করতেই চাইছেন। আজকে প্যানেল না দিয়ে এইভাবে হয়, যেগুলো যা বাইরে সে কম এভিডেন্স নয়। আইটির উত্তরগুলোতে 8 বছর তারা সঠিক তথ্য দেয়নি। রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ভিত্তিতে আর্গুমেন্ট হবে এটা নিয়েও, যে 8 বছর ধরে মিথ্যা কথা বলে গেছে এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আধিকারিকগুলো, এসপি অফিসারগুলো। তাহলে মানুষজন জানবে কি করে সঠিক নাম্বারটা? একজনের একাধিক আইটে একাধিক উত্তর, এগুলো তো ফাঁসাবে প্যানেলগুলোকে। ভীষণ ভয়ঙ্করতম অবস্থা হতে চলেছে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ 7 তারিখে কভার আপ না করে এক্সপোজ করে দেয় গোটা বিষয়টা, এবং করজোরে মানে ক্ষমা চেয়ে নিয়ে গিয়েছে যে আমরা ভুল করেছি, আমাদের একটা অপশান দিন, মামলাকারীদের চাকরি দিয়ে দিচ্ছি আমরা, মিটিয়ে নিন। এখানে 2009-এর মডেল, জাস্টিস মান্থা সাহেবের ঘরে যে মডেল হয়েছিল, জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চে সে একই মডেল দিয়ে দিক। 3200 লোকের চাকরি, কি এসে যায় সরকারের, কি দরকার লোকের চাকরি খাওয়ার, তাই না? বিষয়টা তো তাই।
আজকে প্রশান্ত বর্মন কোথাও গিয়ে খেওয়াটাকে কোথাও একটা পোস্ট দেখলাম যে প্যানেল WBCS সিভিল সার্ভিসের ক্যাডারে যারা চাকরি পেয়েছে, ভাবুন ওই প্যানেলে যারা, অনেকে তো ভিডিও আছে, অনেক আরও পোস্টে চাকরি করছে, সেই পোস্টের মাথায় প্রশান্ত বর্মন বসে আছে এবং যে কিনা প্রিলিমিনারি পাস করেনি, সেই প্যানেল তো বেঁচে রয়েছে, সে তো এখনও ভিডিও চাকরি করছে। তাহলে এক্ষেত্রে যদি সেই ব্যাপারটা হয়, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এসে বলবে না, রাজ্য সরকার কেন বলবে না যে যোগ্য যারা আছে ভাই, যারা মামলা করেছে কাট অফ ডেট বেঁধে দিয়ে 32 জনকে আমি চাকরি দিচ্ছি, 32,000 চাকরি বাঁচানোর জন্য, করে দিক, মিটে যাক সমস্যা। ধন্যবাদ সকলকে।